একটা সময় ছিল যখন হৃদরোগে আক্রান্ত হওয়ার বিষয়টা কেবলমাত্র বয়স্কদের ক্ষেত্রেই সীমাবদ্ধ ছিল, কিন্তু এখন শিশুদেরও কিন্তু এই রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা থেকেই যাচ্ছে। অর্জিত বা জন্মগত যে কোনো কারণেই একটা শিশু হৃদরোগে আক্রান্ত হতে পারে, কিন্তু একটু সচেতন এবং যত্নশীল হলে শিশুদের ক্ষেত্রে জটিলতা কিন্তু আমরা অনেকটাই এড়াতে পারি। নমস্কার, সমাজ দর্পণে আপনাদের স্বাগত। সঙ্গে রয়েছে আমি শুভ্রস্মিতা। আর আজ আমরা আমাদের স্টুডিওতে আমন্ত্রিত অতিথি হিসেবে যাকে পেয়েছি তিনি হলেন ডক্টর অনিন্দ্য সুন্দর ত্রিবেদী, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর অফ কার্ডিওলজি, এজিএমসি এবং জিবিপি হসপিটাল। নমস্কার স্যার, বেটে বেটে পর্দায় আপনাকে স্বাগত। স্যার, প্রথমেই আপনার কাছে জানবো যে শিশুদের ক্ষেত্রে খুব কমন হার্টের সমস্যাগুলো সম্পর্কে। শিশুদের ক্ষেত্রে অ্যাকচুয়ালি আমরা সবচেয়ে কমন যেগুলো দেখি সেগুলো হচ্ছে মোস্টলি জন্মগত সমস্যা। সেই সমস্যাগুলোর মধ্যে থাকে যেরকম হার্টের মধ্যে ফুটো, যেটাকে বলে এট্রিয়াল সেপ্টাল ডিফেক্ট বা ভেন্ট্রিকুলার সেপ্টাল ডিফেক্ট, এগুলো মূলত দেখা যায়। এছাড়াও পেটেন্ট ডাক্টাস আর্টেরিওসাস নামে একটা রোগ আছে, সেটা দেখা যায় যেখানে একটা রক্তনালী অ্যাবনর্মালভাবে খোলা থাকে। তাছাড়াও হার্টের মধ্যে বিভিন্ন ধরনের মাসেলের রোগ যেরকম কার্ডিওমায়োপ্যাথি, সেগুলো নিয়েও বাচ্চারা জন্মগ্রহণ করতে পারে। এছাড়া যেটা ছোট ছোট শিশুদের মধ্যেও দেখা যায় সেটা হচ্ছে অ্যাকোয়ার্ড ডিজিজ, যেগুলো কোনো ধরনের ইনফেকশন বা কোনো ধরনের এনভায়রনমেন্ট এবং তার অন্যান্য ইনফেকশনস এবং এগুলোর জন্য হতে পারে। তার মধ্যে একটা হচ্ছে কাওয়াসাকি ডিজিজ, যেটা ইনফেকশনের জন্য পরবর্তী সময়ে হার্টের রক্তনালীগুলিকে নষ্ট করে দেয় এবং সেই ক্ষেত্রে শিশুর বিকট সমস্যাও হতে পারে। তো এই হলো জেনারেলি পেডিয়াট্রিক হার্ট ডিজিজেস। কিন্তু বাচ্চার হৃদয়টা যেরকম ছোট, সেখানে তার সমস্যাগুলি কিন্তু বড় আকার ধারণ করতে পারে যদি না সঠিক সময়ে নির্ণয় করা হয় এবং তাদের চিকিৎসাও খুব ত্বরান্বিতভাবে করা হয়। এই যে আপনি বললেন যে অর্জিত বা অ্যাকোয়ার্ড হার্ট ডিজিজ, আবার আছে জন্মগত। তো এই দুটোর মধ্যে পার্থক্যটা বেসিক্যালি হচ্ছে যে আপনার যেগুলো জন্মগত ডিজিজ সেগুলো আমাদের বাচ্চা যখন ডেভেলপমেন্ট হচ্ছে, মায়ের পেটে থাকছে, তখন থেকেই তার মধ্যে কিছু কিছু এগুলোর লক্ষণ দেখা যায় এবং সেগুলিকে এখন উন্নত প্রযুক্তির মাধ্যমে আমরা ইনফ্যাক্ট বাচ্চা যখন মায়ের পেটে থাকে সেই অবস্থাতেই ফিটাল ইকোকার্ডিওগ্রাফি, মানে বাচ্চার ভ্রূণের যে হার্টের ইকোকার্ডিওগ্রাফি, তার মাধ্যমেও ধরা যায় অনেকগুলো সমস্যা। তো এই সমস্যাগুলো জেনারেলি একটা ধরনের জেনেটিক কারণ দ্বারা পরিচালিত হয় এবং সেই জন্য তারা বাচ্চাদের জন্ম থেকেই থাকে। আর যেগুলো অ্যাকোয়ার্ড সেগুলো বাচ্চারা জন্মগ্রহণ করার পরে সেই সমস্যাগুলোর উৎপত্তি হয়। তারা হতে পারে বাচ্চার নিউট্রিশন বা খাওয়া দাওয়ার সমস্যা থেকে, হতে পারে বাচ্চার শরীরে কোনো ইনফেকশন থেকে, হতে পারে বাচ্চার এনভায়রনমেন্টাল কোনো টক্সিনস বা কোনো পয়জনস, সেগুলো থেকেও হার্টের সমস্যা হতে পারে। এই যে হার্টের সমস্যা হয় একটা বাচ্চার, এর কারণগুলো সম্পর্কে একটু জানবো। কারণগুলো আপনাকে তো ডিটেলস বলতে গেলে, যেটাকে আমরা বড়ভাবে ব্রড ভাগ করলাম, যেটা হলো অ্যাকোয়ার্ড মানে যেটা অর্জিত, এবং যেটা হলো জন্মগত। সেই দুটো কারণের মধ্যে জন্মগত কারণগুলো হচ্ছে যেগুলোর মধ্যে হার্টের ডেভেলপমেন্ট, যেরকম হার্টের মধ্যে দুটো অলিন্দ এবং দুটো নিলয় আছে, ওদের মাঝখানে যে সেপ্টামগুলো, যে এরিয়াগুলো থাকে, সেগুলোর মধ্যে ছিদ্র হতে পারে। তাছাড়াও হার্টের যে ভাল্বগুলো আছে, জন্মগতভাবেই সেই ভাল্বগুলো খারাপ হতে পারে। এছাড়া থাকে হার্টের যে মাসেলগুলো আছে, সেই মাসেলগুলোর মধ্যে রোগ হতে পারে। সেই ক্ষেত্রে একটা সাইডের মাসেল বড় হয়ে গিয়ে একটা চেম্বারকে ছোট করে ফেলতে পারে। তো সেই ক্ষেত্রে আমরা যেটাকে বলি অনেক সময় সায়ানোটিক কনজেনিটাল হার্ট ডিজিজ, মানে বাচ্চাগুলো জন্মের পর থেকে দেখবেন নীল হয়ে যাচ্ছে, কাঁদছে তো নীল হয়ে যাচ্ছে, অজ্ঞান হয়ে যাচ্ছে। তো এগুলো হচ্ছে এক ধরনের সমস্যা যেগুলো খুব জটিল, যেগুলোকে খুব তাড়াতাড়ি অ্যাটেনশন দেওয়া প্রয়োজন। এছাড়া যেগুলো ইনফেকশন রিলেটেড, যেটা আপনাকে একটা বললাম কাওয়াসাকি ডিজিজ, যেটা ইনফেকশনের পরবর্তী সময় শরীরের একটা রেসপন্স থেকে হার্টের যে রক্তনালীগুলো আছে সেগুলোর মধ্যে ক্ষতিগ্রস্ততা করে এবং সেটা বন্ধ হয়ে যাওয়ার চান্স থাকে এবং তখন বাচ্চার বিপদ হতে পারে। এছাড়াও যেরকম বারবার ইনফেকশন হতে থাকলো, থ্রোটের ইনফেকশন হলো, সেই থেকে বাচ্চার হার্টের মধ্যে ভালভের রোগ হতে পারে, যেটাকে রিউমেটিক হার্ট ডিজিজ বলে। তো সেই ক্ষেত্রে ভালভগুলো ছোট হয়ে যাওয়া বা ভালভগুলো থেকে রক্ত উল্টোভাবে লিক করা, সেই সমস্যাগুলিও তৈরি হতে পারে। এই যে শিশুদের হৃদরোগ, তো আধুনিক চিকিৎসা ব্যবস্থা, এর ডায়াগনোসিস এবং চিকিৎসা পদ্ধতি। হ্যাঁ, সেটা মানে এখনের দিনে আমাদের ক্ষেত্রে চিকিৎসা ব্যবস্থায় ডায়াগনোসিসটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট।
ডায়াগনোসিসটা করতে পারলেই অল্প ওষুধেই, অল্প ব্যবস্থার মাধ্যমেই চিকিৎসা সম্ভব। তো সেই ক্ষেত্রে এখন যেটা বলছি আমরা আর্লি ডায়াগনোসিস। আর্লি ডায়াগনোসিস মানে কি, বাচ্চা জন্ম হওয়ার আগেই মার পেটে থাকা অবস্থাতেই ভ্রূণের ইকোকার্ডিওগ্রাফি করে আমরা দেখতে পারি যে কিছু কিছু গ্রস অ্যাবনর্মালিটিস, যেগুলো হার্টকে ডেভেলপমেন্টাল অ্যাবনর্মালিটি বলে, সেগুলো কিছু তৈরি হচ্ছে কিনা। তাছাড়াও বাচ্চাদেরকে স্কুল লেভেলে স্ক্রিনিং করা হয়, যেটা আমাদের রাষ্ট্রীয় বাল সুরক্ষা কার্যক্রম RBSK আছে, ওদের মাধ্যমেও বিভিন্ন ক্যাম্পের মাধ্যমে স্কুল চিলড্রেন্সদের হার্টের রোগের জন্য স্ক্রিনিং করা হয়। তো তখনই এর মধ্যেই আমরা অ্যাকচুয়ালি দেখতে পাচ্ছি এখন অনেকগুলো বাচ্চা এরকম উঠে আসছে যাদেরকে আমরা হয়তোবা আরও অনেক লেট ডায়াগনোসিস হতো, যারা এই কার্যক্রমের আন্ডারে অনেক আর্লি ডায়াগনোসিস হয়ে যাচ্ছে। এছাড়া আরও হচ্ছে যে মা বাবাদেরও সচেতন হতে হবে। বাচ্চা হঠাৎ করে কাঁদতে কাঁদতে, ছোটো বাচ্চা নীল হয়ে যাওয়া, খাবার দাবার ঠিকভাবে না খাওয়া, শ্বাসকষ্ট হওয়া বাচ্চাদের, বা বাচ্চাদের অতিরিক্ত ঘাম ঝরা, সেগুলো লক্ষ্য রাখতে হবে। সেই সব ক্ষেত্রে যখনই সন্দেহ হচ্ছে নিকটবর্তী স্বাস্থ্যকেন্দ্রে গিয়ে ডাক্তারদের সঙ্গে পরামর্শ নেওয়া সেটা প্রয়োজন। একটা শিশু হৃদরোগে আক্রান্ত হওয়া, এর পেছনে বংশগত কারণ কতটা দেয়? বংশগত কারণ যেগুলি মানে কনজেনিটাল হার্ট ডিজিজ, সেগুলির মধ্যে অনেকাংশেই দায়ী। সেই ক্ষেত্রে অ্যারাউন্ড 30 to 40% কেসেস আসে যাদের মধ্যে কিছু না কিছু জেনেটিক অ্যাবনর্মালিটিস আছে। এর মধ্যে একটা অংশ আছে যাদের জেনেটিক অ্যাবনর্মালিটি আছে, বাট আমরা এতগুলো জিনস স্টাডি করেও জানি না যে এক্স্যাক্টলি কোনটা কোনটার সঙ্গে লিঙ্কড আছে। বাট একটা মেজরিটি পোর্শনের ক্ষেত্রেই জন্মগত সমস্যায় জেনেটিক অ্যাবনর্মালিটি লিঙ্ক থাকে, এবং সেগুলোর সমস্যাটা হচ্ছে যে বাচ্চাটা যদি আমরা অপারেশন বা সার্জারির মাধ্যমে সুস্থও করে ফেললাম, তার পরবর্তী জেনারেশনেও আবার কিন্তু সেই রোগটা আসতে পারে। তো সেক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে জেনেটিক কাউন্সেলিং, যাতে বিয়ের আগেই জেনেটিক কাউন্সেলিং করে সেটাকে যাতে প্রিভেন্ট করা যায়। একটা শিশুর মধ্যে কি কি লক্ষণ দেখলে মাতা পিতা বুঝতে পারবেন যে তার কোনো হৃদরোগের সম্ভাবনা হয়েছে বা সে হৃদরোগে আক্রান্ত? এটা একটা গুরুত্বপূর্ণ কোশ্চেন। সেক্ষেত্রে মা বাবাদের লক্ষ্য রাখতে হবে যে বাচ্চাটা কাঁদতে গেলে খুব বেশি নীল হয়ে যাচ্ছে বা কাঁদতে কাঁদতে অজ্ঞান হয়ে যাচ্ছে, সেটা খুব গুরুত্বপূর্ণ লক্ষণ। এছাড়াও যখন বাচ্চা আস্তে আস্তে বড় হচ্ছে, দেখতে হবে যে ওর বয়সী অন্যান্য বাচ্চাদের মতো বাচ্চাটা কি দৌড়াদৌড়ি করছে, খেলাধুলা করতে পারছে, না হাঁফিয়ে যাচ্ছে এবং মাঠের পাশে বসে থাকছে ম্যাক্সিমাম টাইম। সেই জিনিসগুলো হয়তোবা আমরা এমনিতেই হাসিতে উড়িয়ে দিই, বাট সেটাকে খুব মাইনরলি লক্ষ্য করা উচিত যে অন্যান্য ওর বয়সী বাচ্চাদের মতো ও কি খেলাধুলাটা করতে পারছে কিনা, নাকি ও খুব অল্পেতেই টায়ার্ড হয়ে যাচ্ছে, বারবার ঘুমিয়ে থাকছে, এবং একটু পরিশ্রমী ওই প্রচণ্ড ঘেমে যাচ্ছে, শ্বাসকষ্ট শুরু হয়ে যাচ্ছে। সেই জিনিসগুলো খুবই গুরুত্বপূর্ণ। এছাড়া যেটা অ্যাকোয়ার্ড প্রবলেম, যেগুলো আমাদের অর্জিত প্রবলেম, এর মধ্যে হচ্ছে খুব বেশি হাই ফিভার, এবং জ্বর যদি অনেক দিন চলতে থাকে, প্রলং ফিভার, বা জ্বরের সঙ্গে সঙ্গে দেখছে যে শরীরের মধ্যে মাল্টিপল ঘা দেখা দিচ্ছে বা জিহ্বাটা একদম লাল হয়ে আছে। তো সেই সিমটমগুলি অনেক সময় লং টার্ম ইনফেকশন থেকে হার্টকে ইনভলভ করতে পারে। তাই যে কোনো ফিভার বা জ্বর বা বাচ্চার অজ্ঞান হওয়া, এরকম কোনো সিমটম হলেই সঙ্গে সঙ্গে পেডিয়াট্রিশিয়ান যারা আছে ওদের সাথে যোগাযোগ করাটা উচিত সবার আগে। একটা শিশুর হৃদরোগ নির্ণয়ের ক্ষেত্রে কি ধরনের পরীক্ষা নিরীক্ষা করা হয়? হ্যাঁ, যে শিশুর মানে হৃদরোগ নির্ণয়ের ক্ষেত্রে আমাদের ক্ষেত্রে প্রথমেই তো ইসিজি আছে, মানে ইলেকট্রোকার্ডিওগ্রাম। তাছাড়া বুকের এক্সরে করা হয়, যেগুলো আমাদের ইনফ্যাক্ট প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র স্তরেও অনেক জায়গাতেই অ্যাভেলেবেল আছে। এছাড়াও যেগুলো অ্যাডভান্স মডালিটি, তার মধ্যে হচ্ছে ইকোকার্ডিওগ্রাফি, কালার ডপলার। এখন আমরা জিবিএতে আমাদের কাছে 3D ইকোকার্ডিওগ্রাফিও আছে, যেটার মাধ্যমে আমরা আরও সূক্ষ্মভাবে নির্ণয় করতে পারি যে কী সমস্যা হয়েছে। তাছাড়াও কিছু কিছু হার্টের ছিদ্র বা ফুটোকে আমরা ইভালুয়েট করার জন্য ট্রান্স ইসোফেজিয়াল ইকো বলে, মানে যেখানে ইকোকার্ডিওগ্রাফি ছোট মেশিনটার মতো আছে, যেটা গলার মধ্যে দিয়ে ঢুকিয়ে, মুখের খাদ্যনালী দিয়ে ঢুকিয়ে ভেতরে হার্টের ছবি তুলে রোগ নির্ণয় করা হয়। এছাড়াও নন ইনভেসিভ ইমেজিং যেরকম আছে, সিটি স্ক্যান, যেটার মাধ্যমে হার্টের ছবি তোলা যায় এবং হার্টের মুভমেন্ট, হার্টের অ্যাবনর্মালিটি, ফুটোর সাইজ, সেগুলো সব নির্ণয় করা যায়। এছাড়াও কার্ডিয়াক এমআরআই, যার মাধ্যমে হার্টের এমআরআই করে হার্টের মাসল বা হার্টের টিস্যুগুলো কীরকম আছে সেটাও নির্ণয় করা সম্ভব। তো এই জিনিসগুলো এখন আমাদের স্টেটেই অ্যাভেলেবেল আছে। পারিবারিক হৃদরোগের ইতিহাস আছে এমন শিশুদের কি মানে স্ক্রিনিং করা উচিত, আর যদি উচিত হয় তাহলে এটা কতটা ফ্রিকুয়েন্টলি? যাদের পারিবারিক হৃদরোগের দৃষ্টান্ত রয়েছে, তার মধ্যে মোস্ট ইম্পর্ট্যান্ট হচ্ছে যাদের হার্টের ক্ষেত্রে ফুটো
বা হার্টের মধ্যে ভালভের সব সমস্যা জন্মগতভাবে ছিল আগের জেনারেশনে, ওদের ক্ষেত্রে তো অবশ্যই বাচ্চা জন্ম হওয়ার 3 মাসের মধ্যেই প্রথম একবার স্ক্রিনিং করা উচিত। এছাড়াও আরেকটু অ্যাডভান্স ভাবলে ফিটাল ইকোকার্ডিওগ্রাফি, যেটা বাচ্চার জন্মের আগেই স্ক্রিনিং করে নেওয়া, সেটাও করা যায়। এছাড়া ওদেরকে অ্যাকচুয়ালি কতগুলো ভালভের সমস্যা বা হার্টের সমস্যা জেনারেলি একটা সময়ের পরে তৈরি হয়, মানে 2 বছর, 4 বছর, 6 বছর, 8 বছর তারপরে দেখা দেয়। তো সেই ক্ষেত্রে যারা হাই রিস্ক বা যাদের ফ্যামিলিতে খুব বেশি হিস্ট্রি আছে, তাদের ক্ষেত্রে 2 বছর বা 3 বছর পর পর ওদের ফলো আপ করা উচিত। ওদের জেনারেল মেজারমেন্ট হয়তো বা ইকোকার্ডিওগ্রাফি, সেগুলো রিপিট করেও দেখা যেতে পারে যে কোনো কারণে হার্টের মাসল মোটা হয়ে যাচ্ছে কিনা, ভালভের কোনো সমস্যা তৈরি হচ্ছে কিনা। তো ওদের ক্ষেত্রে বিভিন্ন ধরনের প্রোটোকল আছে, যেটাতে একটা সময় অন্তর অন্তর আপ টু 18 বছর বয়স হওয়া অবধি ওদেরকে ফলো আপ করা হয়। ইনফ্যান্ট বা ইয়াং চাইল্ড যারা রয়েছেন, তাদের রোগ নির্ণয়ের ক্ষেত্রে একজন চিকিৎসক কি ধরনের চ্যালেঞ্জের সম্মুখীন হন? ওদের ক্ষেত্রে চ্যালেঞ্জটা অনেকটাই বেশি, কেননা ওই ইয়াং চিলড্রেনগুলো আপনাকে বুঝিয়ে বলতে পারছে না যে ওদের সমস্যাটা কি হচ্ছে। তো এখানে আমরা অনেকটাই অ্যাজাম্পশন করতে হচ্ছে। প্যারেন্টসদের থেকে আমাদের অনেকটা হিস্ট্রি জানতে হয়, সেই জন্য আমাদের অনেকটা সময় দিতে হয় যে কোথায় আমরা কিছু ভুল করে ফেলছি কিনা, কি সমস্যাগুলো এক্স্যাক্টলি ছিল, বাচ্চাটা কোন সময় কি করছে, সেই সমস্যাগুলো আমাদের হিস্ট্রি থেকে অনেকটাই অ্যাজাম্পশন করতে হয়। তাছাড়াও ওদের মন মর্জি থাকে, বাচ্চা মানুষ, ওরা কান্নাকাটি করবে। আর এমনিতেই ভ্যাকসিনেশন এবং এইগুলো থেকে ওদের ডাক্তারদের প্রতি প্রচণ্ড অ্যালার্জি থাকে, তো ওরা অবশ্যই একটু উদ্বিগ্ন থাকে। তো সেই ক্ষেত্রে ওদেরকে কাম ডাউন করা, ওদের সাথে কথা বলা, তারপরে ওদেরকে ইনভেস্টিগেট করা। কিছু কিছু এক্সট্রিম ক্ষেত্রে যখন একদমই ওরা নন কোঅপারেটিভ থাকে, তখন ওদেরকে কিছু কিছু সিডেটিভ মেডিসিনস দিয়েও একটু শান্ত করে তারপরে এইসব ইনভেস্টিগেশনগুলো করতে হয়, কারণ এর রোগ নির্ণয় না হলে তো ওদের চিকিৎসাটাই হবে না। সেটাই। সার্জিক্যাল এবং নন সার্জিক্যাল মানে উভয় ক্ষেত্রেই মানে কিছু কমন চিকিৎসা পদ্ধতি সম্পর্কে জানবো শিশুদের ক্ষেত্রে যেরকম নন সার্জিক্যাল চিকিৎসা হচ্ছে, আমি যেটা বললাম আপনাদের, অ্যাকোয়ার্ড প্রবলেম যেগুলো আছে, ইনফেকশন যেগুলো, সেগুলোর জন্য আমরা বিভিন্ন ধরনের মেডিসিনস দেওয়া হয়। যেরকম কাওয়াসাকি ডিজিজ আছে, সেটাকে যদি আমরা খুব তাড়াতাড়ি ডায়াগনোস করতে পারি, ইন্ট্রাভেনাস ইমিউনোগ্লোবুলিন নামক একটা ওষুধ অ্যাভেলেবেল আছে, যেটাতে ভেরি হাই সাকসেস রেট এবং খুব ভালো কিওর হয়ে যায়। তো কিন্তু এই জিনিসটা সবচেয়ে মূল জিনিসটা হলো যে যখনই বাচ্চার সেরকম হাই গ্রেড ফিভার থাকছে, বাচ্চার ফিভার কমছে না, লং টার্ম চলছে, তখন খুব তাড়াতাড়ি পেডিয়াট্রিশিয়ানদের শরণাপন্ন হওয়া, যাতে আগেই ডায়াগনোসিসটা হয়, তাহলেই ট্রিটমেন্টটা সাকসেস রেট বেশি। রিউমেটিক হার্ট ডিজিজ, ওই ক্ষেত্রে যে পেনিসিলিন যে ড্রাগ, অথচ 50-60 বছরের পুরানো ড্রাগ, কিন্তু এই ড্রাগটা এখনও খুব ভালো কাজ করে। তো সেই ক্ষেত্রে ওদের জন্য যথেষ্ট চিকিৎসা ওষুধের মাধ্যমেই আছে। আর তাছাড়া কিছু কিছু বাচ্চাদের যেরকম জন্মগত হার্ট ফেলিওর থাকে, ডিসিএম বলে, ডাইলেটেড কার্ডিওমায়োপ্যাথি, তো সেই ক্ষেত্রে ওদের জন্য এখন নতুন নতুন অনেক ধরনের ওষুধ বাজারজাত হচ্ছে এবং অ্যাভেলেবেল হচ্ছে, যেগুলো ওদেরকে একটা সঠিক জীবনের দিকে নিয়ে যেতে পারে। আর বাচ্চাদের ক্ষেত্রে যে কোনো সমস্যা, যে কোনো হার্টের ইস্যু হলে আমাদের সবচেয়ে ইম্পর্টেন্ট টার্গেট থাকে ও বাচ্চাটাকে অ্যাটলিস্ট অ্যাডাল্ট এজ অবধি বড় করে নিয়ে যাওয়া। কেননা বাচ্চা যতটা বড় হবে, ও 1 বছর থেকে 5 বছরের মধ্যে ওর হার্ট, লাংস সব কিছুর সাইজ চেঞ্জ হয়। তো যে কোনো একটা ট্রিটমেন্ট, অপারেশন, থেরাপি খুব কম বয়সে হলো, বড় বয়সে গিয়ে ও হয়তোবা একটু ডিফর্ম হয়ে যেতে পারে, যেহেতু এভরিথিং ইজ গ্রোয়িং। সেই ক্ষেত্রে সাপোজ মনে করুন আপনি যদি 5 বছরের কোনো বাচ্চাকে একটা ভাল্ব লাগিয়ে দিন, তো ও যখন 15 বছর 20 বছরে যাবে, তো ওর ভাল্বের সাইজটা আর সেম থাকবে না। তো সেই ক্ষেত্রে আমাদের সবসময় চেষ্টা থাকে যে ওদেরকে একটা অ্যাডাল্ট এইজের কাছাকাছি যতটুকু নেওয়া যায়, যাতে ওদের বডির সাইজিংটা স্টেবল হয়। কোনো কিছু একটা যদি বসাতেও হয়, সার্জারি করতেও হয়, সেই ক্ষেত্রে যাতে আমরা ওই সমস্যার সম্মুখীন না হই যে বাচ্চাটা বড় হয়ে গেছে, ভাল্ব তো আর বড় হচ্ছে না। সেটাই। আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়ে কিন্তু আজকের এই আলোচনায় রয়েছে, তবে সময় হয়ে গেছে ছোট্ট একটা বিরতির। ফিরে আসছি বিরতির পর। মশলা হাতে নয় চামচে তুলুন। লংতরাই গুঁড়ো মশলার প্রতিটি 250 গ্রাম প্যাকেটের সাথে 1টি চামচ ফ্রি। লংতরাই গুঁড়ো মশলা, রান্নায় তোমাকে চাই। শেফদের পছন্দ সিস্টার মশলা, যা মডার্ন টেকনোলজি এবং স্বাস্থ্যসম্মত। সিস্টার, নিশ্চিন্তের প্রতীক। শোনো শোনো ভোজন রসিক, শোনো মন দিয়া, ঝাঁঝের স্বাদে রান্না করো লং তরাই দিয়া। ইলিশ সর্ষে পোস্ত বাটা যেমন ইচ্ছে নাও, মালাই
মাংস কষা চেটে পুটে খাও, আহা চেটে পুটে খাও, আহা চেটে পুটে খাও। লং তরাই কাচ্চি ঘানির সর্ষে তেলে টেস্ট, যে খাবে সেই বলবে লং তরাই বেশ। লং তরাই সর্ষের তেল, ঝাঁঝে স্বাদে তোমাকে চাই। আহা লং তরাই বেশ, আহা লং তরাই বেশ। Tasty, tasty, crispy, crispy Prontos. Crunchy, crunchy, munchy, munchy Prontos. Everybody likes to snack on Prontos. Prontos, the taste of the world. আমরা ফিরে এলাম আবারও বিরতির পর। অ্যাকচুয়ালি আমাদের পরিবারে যখন একটা নতুন শিশুর আগমন ঘটে তখন কিন্তু ওই শিশুটাকে ঘিরেই আমাদের জীবন আবর্তিত হয়। তখন যদি একটা শিশু হৃদরোগে আক্রান্ত এটা জানার পর কিন্তু আমাদের নিজেদেরকে ঠিক রাখাটা অনেকটাই কঠিন বিষয়। কি পরিস্থিতির উপর ভিত্তি করে একজন সার্জন ডিসিশন নেন যে বাচ্চাটার সার্জারি করতে হবে? ঠিক। তো সমস্যাটা হয়ে দাঁড়ায় যে এই যে বাচ্চাগুলো জন্ম হয় জেনারেলি ওদের হার্টের সমস্যার জন্য ওদের কিছু না কিছু সমস্যা মায়ের পেট থেকে শুরু হয়ে যায়। আইদার ওরা খুব তাড়াতাড়ি জন্ম নিয়ে নেয়, 32 উইকস 33 উইকস, কম বয়সে জন্ম, কম ওজন নিয়ে জন্ম নেয়। সেই ক্ষেত্রে আমাদের চ্যালেঞ্জটা আরও অনেক বেশি হয়ে যায়, কেন ওদের শরীরে ওজন যতটা কম থাকবে ওদের ইমিউন সিস্টেমটা যতটা কম ডেভেলপড হবে, শ্বাস প্রশ্বাসের অঙ্গ প্রত্যঙ্গগুলো যতটা কম ডেভেলপড হবে ততটাই ওদের শ্বাসকষ্ট হওয়া এবং ওদের ইনফেকশন হয়ে যাওয়ার চান্সেস খুব বেশি হয়। এরকম অনেকগুলো ক্ষেত্রেই আমরা দেখেছি যে ইনফেকশনের জন্য অনেকগুলো বাচ্চাদের আমাদের হারাতে হয়েছে। কিছু কিছু ক্ষেত্রে আমরা অনেকটাই অ্যাগ্রেসিভ ট্রিটমেন্টের মাধ্যমে ওদেরকে বাঁচিয়ে উঠাতে পারি। যেরকম একটা কেস আমাদের হয়েছিল, ও এসেছিল ওদের যে লোকটাকে বলে পালমোনারি অ্যাট্রেসিয়া, মানে ওর যে রক্তনালীটা যেটা আপনার ডান দিকের চেম্বারটা থেকে তৈরি হয় সেটা তৈরিই হয়নি, সেটা জন্মগতভাবে অ্যাবসেন্ট ছিল। তাই বাচ্চাটা জন্ম হওয়ার একদিন পর থেকেই বাচ্চাটা শ্বাসকষ্ট এবং ওর শরীরে রক্ত সঞ্চালন সবটাই ব্যাধিত হচ্ছিল। তো এই অবস্থায় ওকে অক্সিজেন দিয়েও বাঁচানো সম্ভব হচ্ছিল না এবং বেবিটা ছিল ভেন্টিলেশনে। তো তখন ওকে আমরা ইমার্জেন্সি করে ওর একটা এডিশনাল রক্তনালী যেটাকে বলে পিডিএ, সেটাকে আমরা স্টেন্টের মাধ্যমে খুলে দিই এবং তা দেওয়ার পরেই বাচ্চার অক্সিজেন কনসেন্ট্রেশনও বাড়তে থাকে এবং বাচ্চার উন্নতিও হতে থাকে। বাচ্চাটা তখন ছিল 13 দিন, আজকে সে 1.5 বছর, এখন ভালোই আছে। তো সেভাবে কিছু কিছু মুহূর্তে আমাদের খুব অ্যাকিউট ড্রাস্টিক খুব তাড়াতাড়ি ডিসিশান নিতে হয় এবং ওদেরকে অ্যাকিউট হেল্পের প্রয়োজন হয়। কিন্তু আমাদের কাছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ থাকে যে এই বাচ্চাগুলো জেনারেলি ভেরি সিক থাকে, ওদের অনেক ধরনের শারীরিক এবং ডেভেলপমেন্টাল অ্যাবনর্মালিটিস থাকে এবং পরিবারজনেরাও স্বাভাবিকভাবে প্রচণ্ড উদ্বিগ্ন থাকে ওদেরকে নিয়ে। তো সেই জন্যই এখন চিকিৎসা ব্যবস্থাতে রেকমেন্ড করা হচ্ছে যে যত তাড়াতাড়ি পারবেন ডায়াগনোসিস করা, তাহলেই চিকিৎসাটা খুব তাড়াতাড়ি সম্ভব। ইনফ্যাক্ট ফিটাল ইকোকার্ডিওগ্রাফির মাধ্যমে বাচ্চা জন্ম হওয়ার আগেই আমরা সমস্যাগুলো সম্পর্কে সন্দিহান হতে পারি। বাচ্চা জন্ম হওয়ার সঙ্গে সঙ্গে আমরা সেই স্টেপগুলো নিতে পারি যাতে বাচ্চার চিকিৎসাটা তাড়াতাড়ি হয়। সার্জারি হয়ে যাওয়ার পর রিকভারি প্রসেসটা সম্পর্কে জান। কার্ডিওলজিতে আমরা জেনারেলি ইন্টারভেনশনস করি, যেটার মধ্যে আমরা ওপেন সার্জিক্যালভাবে যাই না, আমরা ফুটো করে বা রক্তনালীর মধ্যে হোল করে সেটার মাধ্যমে থেরাপিস করি। তো সেই সব থেরাপিতে জেনারেলি রিকভারি পিরিয়ড ইজ কুইকার, একটু তাড়াতাড়ি রিকভারি হয়। বাট কিছু কিছু জটিল সমস্যা, যেখানে একটা ভাল্ব তৈরি হলো না, যেখানে একটা হার্টের রক্তনালী ঠিকভাবে তৈরি হলো না, সেই সব ক্ষেত্রে সার্জারি ছাড়া কোনো উপায়ই নেই। তো সেই সব ক্ষেত্রে ওপেন হার্ট সার্জারিতে যেতে হয়, সার্জনরা যেটা করেন। তো সেই ক্ষেত্রে ওদের প্রসিডিউরাল টাইমটাও একটু বেশি হয় এবং মানে স্বাভাবিকভাবেই টিস্যু হিলিং এবং পুরোপুরি ফিরে আসা নর্মালিটিতে একটু সময় নেয়, সেটা স্বাভাবিক। তবে বাচ্চাদের ক্ষেত্রে ওদের গ্রোথটা খুব ফাস্ট, তো ওদের রিকভারি রেটটা একটা অ্যাডাল্ট মানুষ থেকে অনেকটা বেশি তাড়াতাড়ি হয়। আচ্ছা, যেহেতু অ্যাডাল্ট মানুষের প্রসঙ্গ আসলো, তো আমি জিজ্ঞেস করবো যে একটা শিশু হৃদরোগে আক্রান্ত এবং একজন বয়স্ক মানুষ হৃদরোগে আক্রান্ত, তো দুজনের চিকিৎসা পদ্ধতির মধ্যে কি কিছু ডিফারেন্স থাকে? শিশুদের ক্ষেত্রে আমি যেটা বললাম, আমরা খুবই ত্বরান্বিতভাবে চিকিৎসাটাকে নিয়ে যাই, কেননা ওরা নিজেদের বলতেও পারে না এবং ওরা যতক্ষণে আমাদের কাছে আসে ততক্ষণে ওদের হার্টের সমস্যাটা অনেকটাই মানে সিভিয়ার থাকে। আর বয়স্কদের ক্ষেত্রেও হার্টের সমস্যা খুবই গুরুত্বপূর্ণ, কিন্তু ওদের হার্টের সমস্যাগুলো অন্যরকম।
ওদের হার্টের সমস্যাগুলো হচ্ছে আইদার হার্টের রক্তনালীর মধ্যে ব্লকেজ তৈরি হওয়া, যেটাকে আমরা করোনারি আর্টারি ডিজিজ বলি, বা ওদের হার্টের ইলেকট্রিক্যাল সিস্টেমের প্রবলেম থাকা, যেগুলিকে আমরা হার্ট ব্লকস বলি, তো অথবা হার্ট ফেলিওর থাকে। তো এই সব সমস্যাগুলো জেনারেলি ট্রিটমেন্টটা অন্যরকম, ওদের চিকিৎসা ব্যবস্থাটাও অন্যরকম, এবং ওদের ডোজটাও অন্যরকম। সেটা আমাদের খুব গুরুত্বপূর্ণভাবে মনে রাখতে হবে যে একটা যেই পরিমাণ ওষুধ একটা অ্যাডাল্টের দেওয়া হয়, বাচ্চাদের ক্ষেত্রে সেই ওষুধটা হয়তো বা অ্যাভেলেবেল নাও হতে পারে, কেন ওটা সার্টিফাইড না হতে পারে বাচ্চাদের মধ্যে ইউজের জন্য। তো সেই ক্ষেত্রে আমাদের কাছে অনেকটাই লিমিটেশন থাকে যে আমরা কি ইউজ করতে পারবো, কি ইউজ করতে পারবো না, কতটা ডোজ দিতে পারবো, কতটা দিতে পারবো না, সেটাই। হৃদরোগে আক্রান্ত একটা শিশুর মানে মাতা পিতা বা কেয়ার গিভার্সরা তাকে মানে কিভাবে সাপোর্ট করবে, বা তারই বা কতটা সাপোর্টের প্রয়োজন? মা বাবা এবং ফ্যামিলির সাপোর্ট খুবই এসেনশিয়াল, কেননা যে কোনো বাচ্চা তার গ্রোথ, তার মেন্টাল ওয়েলবিং সবচেয়ে এসেনশিয়াল। ও যখন একটা হার্টের সমস্যায় বা হৃদরোগে আক্রান্ত হয়, ওর কর্মক্ষমতা হ্রাস পায়, ও দেখছেন অন্য 4টে বাচ্চার মতো ও খেলাধুলা করতে পারছে না, স্বাভাবিকভাবে ওদের মধ্যে আর্লি ডিপ্রেশন আসাটা খুবই স্বাভাবিক। এবং একবার যদি ডিপ্রেশন চলে আসে, সেই ক্ষেত্রে ওদের স্কুলিং পারফরমেন্স বলুন, ওদের ক্যারিয়ার বলুন, সব কিছুই ব্যাধিত হবে। তো এখন যেখানে চিকিৎসা বিজ্ঞান এত উন্নত হচ্ছে, আমরা কিউরেটিভ ট্রিটমেন্টের দিকে এগোচ্ছি, তো সেই ক্ষেত্রে ফ্যামিলি সাপোর্টটা আরও ক্রুশিয়াল, যে ওদেরকে এই ভরসাটা দেওয়া যে ওদের ট্রিটমেন্টের পরে ওরা একটা অন্যান্য নর্মাল চাইল্ডের মতোই নর্মাল জীবনযাপন করতে পারবে, ওদের কোনো ধরনেরই সেরকম রেস্ট্রিকশনস এবং থাকবে না। তো সেই জিনিসটা বোঝানো, তাদের ফ্যামিলি সাপোর্ট করা, ওদেরকে প্রেশারাইজ না করা, সেগুলো খুব ইম্পর্টেন্ট। একটা হৃদরোগে আক্রান্ত শিশুর খাদ্যাভ্যাস এবং জীবনশৈলী কিরকম হওয়া উচিত? হ্যাঁ, এটা খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন। ওই ক্ষেত্রে অ্যাকচুয়ালি এটা ডিপেন্ড করে ওদের রোগটা কি আছে। যেরকম কিছু কিছু শিশুদের জন্মগতভাবে ডাইলেটেড কার্ডিওমায়োপ্যাথি বা হার্টটা ফুলে যাওয়া এবং হার্টের মাসলের রোগ হওয়া, যেটাকে হার্ট ফেলিওর বলে, সেটা যদি থাকে, ওদের ক্ষেত্রে হার্টটা ঠিকভাবে রক্তটাকে পাম্প করতে পারে না, এবং ওদের শরীরে জল জমা এবং শরীরের ইউরিনের পরিমাণ কমে যাওয়া, আলটিমেটলি কিডনি পর্যন্ত এফেক্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তো সেই ক্ষেত্রে ওদের ক্ষেত্রে জলটা রেস্ট্রিক্টেড করা, সল্ট মানে লবণ, সেটাকে কম নেওয়া, সেগুলোর গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। আবার কিছু কিছু চাইল্ডরা আছে যাদের ক্ষেত্রে ফ্যাটি ফুড, যেটা এখন একটা গুরুত্বপূর্ণ ইস্যু টিনেজারদের মধ্যে। বেসিক্যালি আমরা এখন দেখতে পাচ্ছি যে হার্টের যে ব্লকেজ, করোনারি আর্টারি ডিজিজ, আমরা পেয়ে যাচ্ছি বয়স যখন 25, 26, 30 হয়ে যাচ্ছে, তখনই মেজর হার্ট অ্যাটাক নিয়ে আসছে। প্লাস কার্ডিওমায়োপ্যাথি, সেগুলিও অনেক ইয়াং এজে আসছে। আপনারা হয়তো বা প্রায়শই খবরে শুনবেন যে অ্যাথলিট ছিল, দৌড়াচ্ছে, এক্সারসাইজ করছে বা জিমে ট্রেনিং করছে, সাডেনলি পড়ে গিয়ে ডেথ হয়ে গেছে, ইয়াঙ্গার এজ 18 বছর, 20 বছর। তো ওদের ক্ষেত্রে অ্যাকচুয়ালি ওদের ডায়েট প্যাটার্ন খুব গুরুত্বপূর্ণ। ওরা 10 থেকে 15 বছর বয়সের মধ্যে এক্সেসিভ অয়েলি ফুড, ফ্যাটি ফুড যেগুলো কনজিউম করে, অ্যাকচুয়ালি কিন্তু হার্টের মধ্যে ব্লকেজগুলো সেই সব বয়স থেকেই তৈরি হওয়া শুরু হয়ে যায়। এবং বয়স বাড়ার সঙ্গে সঙ্গে যেটা আগে রোগগুলো 50, 60, 70 বছরে হতো, সেই রোগগুলো এখন 30, 40, 20 বছরে হওয়া আরম্ভ হয়ে গেছে। সেটাই তো, এটা একটা ইম্পর্টেন্ট ইস্যু। আর আরেকটা ইস্যু হচ্ছে অনেক ধরনের সাপ্লিমেন্টস এবং মেডিসিনস নেওয়া, যেটা টিনেজারদের মধ্যে কমন। যে অনেকেই আছে ওদের বডিটাকে ওরা আরেকটু উন্নত মানের বানাতে গিয়ে, মাসেল বিল্ডিং করতে গিয়ে হয়তো বা ভুল পন্থা অবলম্বন করে ফেলে। অনেক সময় স্টেরয়েড জাতীয় ওষুধ, যেটা ওদের তখনও হরমোনাল ডেভেলপমেন্ট চলছে, সেই মধ্যে ওরা স্টেরয়েড জাতীয় ওষুধ নিয়ে নিচ্ছে। এগুলো থেকেও অনেক বাচ্চাদের মধ্যে দেখা গেছে যারা হার্টের সমস্যা নিয়ে তো প্রেজেন্ট করছে, সাডেন হার্ট অ্যাটাক হয়ে যাচ্ছে। তো সেই জন্য সব কিছু নিয়ন্ত্রণে রাখা, অ্যাটলিস্ট অ্যাডাল্ট এজ অবধি কোনো ধরনের সাপ্লিমেন্ট থেকে দূরে থাকা, পুষ্টিকর খাবার খাওয়া, নিউট্রিশনাল ডিফিসিয়েন্সি না হতে দেওয়া, সেটাই গুরুত্বপূর্ণ। হৃদরোগে আক্রান্ত একটি পরিবারের জন্য কি কি ধরনের রিসোর্সেস এবং সাপোর্ট গ্রুপ রয়েছে? হৃদরোগে আক্রান্ত পরিবারদের জন্য সরকারের তরফ থেকে অজস্র পরিকল্পনা আছে। এর মধ্যে মোস্ট গুরুত্বপূর্ণ যেগুলো আছে সেগুলো হচ্ছে রাষ্ট্রীয় বাল সুরক্ষা কার্যক্রম, যেটা বললাম আমি, RBSK। ওটার মাধ্যমে সম্পূর্ণ বিনামূল্যে বাচ্চাদের যে কোনো ধরনের হার্টের সমস্যা হোক, ডেভেলপমেন্টাল অ্যাবনর্মালিটি হোক, সেগুলোর চিকিৎসা পসিবল। এবং ইনফ্যাক্ট যেগুলো অনেক সময় হতে পারে যে সেন্টার অফ এক্সিলেন্স, কিছু কিছু গিনে চুনে সেন্টার যেটি ইন্ডিয়ার মধ্যে আছে, ওখানে পসিবল, ওদেরকে আমরা ইনফ্যাক্ট ওখানে পাঠিয়েও ওই ট্রিটমেন্ট করানো যায়। তাছাড়াও আমাদের আয়ুষ্মান ভারত যোজনার আন্ডারে সমস্ত বাচ্চাদের জন্য হার্টের ট্রিটমেন্ট ফ্রি অফ কস্টের প্ল্যান আছে।
এবং যেটা আমাদের ত্রিপুরা সরকার মুখ্যমন্ত্রী সিএম জয় যোজনা আছে, সেটার মাধ্যমেও সেম বেনিফিট সব বাচ্চাদের জন্য আছে, এবং ওরা আমাদের জিবি এবং এজিএমসি হাসপাতালে অনায়াসেই এটা পেতে পারছে। চিকিৎসার অগ্রগতি, প্রযুক্তির অগ্রগতি হৃদরোগ নিরাময়ের ক্ষেত্রে কতটা আশার আলো দেখাচ্ছে? এই শতাব্দীতে অ্যাকচুয়ালি হার্টের চিকিৎসা নিয়ে অনেকটাই উন্নতি হয়েছে। তার মধ্যে যেগুলো এসছে সেগুলো হচ্ছে মোর ইন্টারভেনশনস, যেখানে ওপেন সার্জারি করে অনেকটা সময় লাগতো বা অনেকটা রিস্ক ফ্যাক্টর থাকতো, সেগুলিকে এখন ইন্টারভেনশনের মাধ্যমে অনেকটা লাঘব করা সম্ভব হয়েছে। যেরকম আমরা এখন যে হার্টের যেগুলো ছিদ্র, এএসডি, এট্রিয়াল সেপ্টাল ডিফেক্ট বা ভেন্ট্রিকুলার সেপ্টাল ডিফেক্ট, ওইগুলিকে বন্ধ করার জন্য ডিভাইস ক্লোজার্স, যেখানে আমরা হার্টের রক্তনালীর মধ্যে দিয়ে গিয়েই ওই ছিদ্রগুলোকে বন্ধ করা সাকসেসফুলি পসিবল, এবং ওপেন হার্ট সার্জারির প্রয়োজন লাগছে না। তো সেটা একটা গুরুত্বপূর্ণ অ্যাচিভমেন্ট। এছাড়াও হার্ট ফেলিওর পেশেন্টদের জন্য হার্টের অনেক ধরনের ডিভাইসেস অ্যান্ড থেরাপিস এখন চলে এসছে। তাছাড়া বাচ্চাদের মধ্যেও এখন ইন্ডিয়াতেও অনেক জায়গাতেই হার্ট ট্রান্সপ্লান্ট শুরু হয়েছে, যেগুলো জেনেটিক্যালি কমপ্লেক্স কার্ডিওমায়োপ্যাথি, যেগুলোর আর কোনো ওষুধের মাধ্যমে চিকিৎসা নেই, ওইসব পেশেন্টদের হার্ট ট্রান্সপ্লান্টের মাধ্যমেও চিকিৎসা পসিবল। অনেক সময় কি হয়, হার্ট তো মানুষের একটাই, ট্রান্সপ্লান্ট করা মানে কি কেউ একজন তো মরতে হবে, তাহলেই তো হার্টটা ওর থেকে আসবে। তো সেই ক্ষেত্রে এখন ভেন্ট্রিকুলার অ্যাসিস্ট ডিভাইস বলে একটা যন্ত্র আছে, যেটা আর্টিফিশিয়াল হার্ট। সেইগুলো কি হয়, মানে অপারেশন করে যখন হার্টটা ফেলিওর হয়ে যাচ্ছে, সেই নষ্ট হার্টটাকে বাদ দিয়ে সেখানে ওই মেশিনটা বসিয়ে দেওয়া হয়, এবং একটা ব্যাটারির মতো কানেকশনের মাধ্যমে পেশেন্টের সাথে অ্যাটাচ থাকে। তো সে ওই মেশিনটার মাধ্যমেই বেঁচে থাকতে পারে যতদিন না পর্যন্ত ওর কাছে আমরা আরেকটা হার্ট পাচ্ছে। কেন ট্রান্সপ্লান্ট কবে হবে সেটার তো কোনো সিউরিটি নেই। তো সেই ক্ষেত্রে সময় লাগলে ওই ব্রিজ পিরিয়ডটাকে ওখানে লেফট ভেন্ট্রিকুলার অ্যাসিস্ট ডিভাইস বা আর্টিফিশিয়াল হার্ট সেগুলো সাপোর্ট করতে পারছে, তো যেটা আগে আমরা কোনোদিন চিন্তাও করতে পারিনি। তো সেটাই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, যেটা আপনি কিছুটা বললেন, হ্যাঁ, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এবং প্রিসিশন মেডিসিন আমাদের এই যে পেডিয়াট্রিক কার্ডিওলজিটাকে মানে কিভাবে ভবিষ্যৎকে কিভাবে প্রভাবিত করছে? আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স লাস্ট 10 বছরে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছে। সেই ক্ষেত্রে ওদের আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিসটা যেটা করতে পেরেছে সেটা হচ্ছে আর্লি ডায়াগনোসিস। সেই ক্ষেত্রে যতগুলো ডায়াগনস্টিক ইকুইপমেন্ট আছে, আপনি সিটি স্ক্যান বলুন, এমআরআই বলুন, ইকোকার্ডিওগ্রাফি বলুন, সবগুলো ইনস্ট্রুমেন্টই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে যেই সমস্যাগুলো হয়তোবা আমাদের এক্সামিন করে ধরতে মাপতে সময় নিত, সেই সময়টাকে অনেকটা লাঘব করে দিয়েছে। যেখানে আমরা 1 ঘন্টা আগে মনে করুন 1জন বা 2জন পেশেন্টকেই দেখতে পারতাম, সেইটাকে এখন আমরা একসাথে 10 জন পেশেন্টকেও এক্সামিন করতে পারি, এবং ওর থেকে বেশি অ্যাকুরেসি দিয়ে। তো সেটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আমাদের খুবই সাহায্য করেছে। এছাড়াও প্রিসিশন মেডিসিন, যেটা আরেকটা জিনিস, যেরকম জেনেটিক রোগগুলো যেগুলোর আগে নির্ণয় করাটা পসিবল ছিল না ঠিকভাবে, আমরা অ্যাজাম্পশন করতাম কিছু ওষুধ দিয়ে চলতো, এখন জেনেটিক রোগগুলোকে আমরা নির্ণয় করতে পারি। স্পেসিফিক জেনেটিক অ্যাবনর্মালিটির জন্য জেনেটিক ড্রাগস অ্যাভেলেবেল হয়েছে, আরএনএ ড্রাগস অ্যাভেলেবেল হয়েছে, যেগুলো ইঞ্জেকশনের মাধ্যমে যার যেটা সমস্যা সেটাই দেওয়া যেতে পারে। তো সেই ক্ষেত্রে ওইটা আমাদের অ্যাকুরেট ট্রিটমেন্ট এবং আর্লি ট্রিটমেন্টের সুযোগ করে দিয়েছে। আমরা কিন্তু আলোচনার একেবারে শেষ প্রান্তে এসে পড়েছি। তো আপনার কাছে আমি একেবারে শেষ প্রশ্নে যাব, বলবো যে আমাদের যারা অভিভাবিকারা রয়েছেন তাদেরকে আপনি মানে কি অ্যাডভাইস করবেন? তাদের ক্ষেত্রে, অভিভাবকদের ক্ষেত্রে অ্যাডভাইস আমার সেটাই থাকবে যে বাচ্চা জন্ম নেওয়ার পরে ওকে নিয়ে তো খুব খুশি থাকবেন, কিন্তু তার সঙ্গে সঙ্গে বাচ্চার সাইন্স অ্যান্ড সিমটমসগুলো দেখবেন। ও ঠিকভাবে ব্রেস্ট ফিডিং করছে কিনা, ব্রেস্ট ফিডিং করতে গিয়ে খুব বেশি টায়ার্ড হয়ে যাচ্ছে কিনা, বারবার অজ্ঞান হয়ে যাচ্ছে কিনা, নীল হয়ে যাচ্ছে কিনা কান্নাকাটি করার সময়। তাছাড়াও বাচ্চার কোনো সময় অ্যাবসেন্ট মাইন্ডেডনেস হয়ে যাওয়া বা হঠাৎ চলতে গিয়ে পড়ে যাওয়া, সেরকম কোনো ধরনের অ্যাবনর্মালিটি আসছে কিনা সেগুলোর দিকে লক্ষ্য রাখবেন। বাচ্চারা যখন একটু করে বড় হতে থাকবে, ওদের ভ্যাকসিনেশনগুলো অবশ্যই করাবেন, সেটা খুব গুরুত্বপূর্ণ। বাচ্চাদের সর্দি কাশি জ্বর হয়ে গেল, সেটাকে ইগনোর করবেন না, যখনই দরকার হয় ডাক্তারবাবুকে দেখাবেন নিকটবর্তী হাসপাতালে গিয়ে। আর যখনই দেখছেন যে বাচ্চারা গ্রো করার সময় আর 10টে বাচ্চার মতো ঠিকভাবে চলাফেরা করতে পারছে না, শ্বাসকষ্ট হচ্ছে বা কোনো ধরনের সমস্যা হচ্ছে, যেখানে দেখা যাচ্ছে যে বাচ্চারা
অজ্ঞান হয়ে যাচ্ছে, তো সেই সব সমস্যাগুলোকে অবশ্যই ডাক্তারদের গিয়ে দেখাবেন, সেটা খুবই গুরুত্বপূর্ণ। অসংখ্য ধন্যবাদ স্যার আপনাকে, আমাদের আমন্ত্রণে আপনি সাড়া দিয়ে আপনি এসেছেন আমাদের স্টুডিওতে। আপনার গুরুত্বপূর্ণ পরামর্শ আমাদের দর্শকদের অনেকটাই উপকার হবে এতে। মোট কথা যেটা, যে আমাদের প্রত্যেকের সচেতন থাকতে হবে, আমাদের ছোটোখাটো বিষয়গুলো লক্ষ্য রাখতে হবে এবং অবহেলা না করে অতি সত্বর যদি আমরা কোনো লক্ষণ আমাদের দেখি বাচ্চাদের মধ্যে, তখন খুব তাড়াতাড়ি আমরা চিকিৎসকের পরামর্শ নেব। তবেই আমরা একটা শিশুকে জটিলভাবে এই রোগের দ্বারা আক্রান্ত হওয়ার থেকে রক্ষা করতে পারবো। সময়ের দাবি মেনে আমাদের আজকের মতো এখন বিদায় নিতেই হচ্ছে। আজকের মতো সমাজ দর্পণ এই পর্যন্তই। পরবর্তী নানা রঙের অনুষ্ঠানের জন্য চোখ রাখবেন বিটিভি ত্রিপুরার পর্দায়। নমস্কার।